আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বসে না থেকে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় পরীক্ষামূলক চালু হচ্ছে 5G নেটওয়ার্ক। বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি দাবি আইনমন্ত্রীর। র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কল্পনাপ্রসূত। সফলভাবে তৃতীয় দফায় পরীক্ষামূলক চলাচল করল দেশের প্রথম মেট্রো রেল। চলল দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। এবং অমিক্রন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের। ব্যবসায় লোকসানে পড়ার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বসে না থেকে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, তরুণরা যত বেশি সুযোগ কাজে লাগাবে দেশ ততই এগিয়ে যাবে। আগামীতে বাংলাদেশকে আর পিছিয়ে পড়তে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন। আপেল মাহমুদের রিপোর্ট। সরকারি ও বেসরকারি উদ্যোগে নির্মিত অ্যাপসের মাধ্যমে সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে সহজেই সেবা নিতে পারছে জনগণ। তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ করায় এসব উদ্যোক্তারা এবার পেল জাতীয় ডিজিটাল পুরস্কার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লক্ষ্য স্থির করেই ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে যাচ্ছে সরকার। আমার মনে হয় যে এটা সকল খাতকে ছাড়িয়ে যাবে এই ডিজিটাল ডিভাইস আমরা যদি রপ্তানি করতে পারি। আর তার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে 2025 সাল নাগাদ এই ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। 2041 সালের উন্নত দেশ গড়ার সৈনিক প্রস্তুত করার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বেকারত্ব দূর করতে সব ধরনের সুযোগ সৃষ্টি করছে সরকার। অনেক সময় লেখাপড়া শিখে বসে থাকে, কি করবে তার পথ খুঁজে পায় না। তো স্টার্ট আপ প্রোগ্রাম যেটা চালু করা হলো, সেখানে আমরা বাজেটে আলাদা টাকাও রেখেছি। কাজেই স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে, সেখানে কিন্তু আমাদের সবাই কাজ করার একটা সুযোগ পাচ্ছে, আর সেই সুযোগটাও কাজে লাগাতে হবে। এই তরুণ সমাজ এবং আমাদের যারা শিশু কিশোর তাদেরকে আমরা যত বেশি প্রশিক্ষণ দিতে পারবো এবং এই তথ্য প্রযুক্তির সাথে পরিচয় করাতে পারবো এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে পারবো, ততই বেশি আমাদের দেশ এগিয়ে যাবে। এ সময় দেশের 2660 ইউনিয়নে দ্বিতীয় ধাপে ব্রডব্যান্ড সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সব জনগণ এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে বিভিন্ন মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি শাখার কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে দেশে আজ থেকে চালু হতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি এই সেবার উদ্বোধন করবেন। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক প্রাথমিকভাবে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ধানমন্ডি 32 নম্বর সচিবালয়, মানিক মিয়া এভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টঙ্গীপাড়াকে 5Gর আওতায় আনবে। দেশের বাইরে কোনো শত্রু আক্রমণ করলে তা মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে চট্টগ্রাম বিএমএতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমরা দেশ মাতৃকার মহান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। এ দায়িত্ব পালনে সবসময় সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করাই হবে
একমাত্র পেশাগত ব্রত। সেই সাথে সাথে এদেশের সন্তান হিসেবে এদেশের মানুষের পাশে থাকতে হবে, জনগণের সকল প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি, কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কল্পনাপ্রসূত এবং একপাক্ষিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে তিনি একথা বলেন। বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি বলেও এ সময় দাবি করেন আইনমন্ত্রী। মনির হোসেন তপুর রিপোর্ট। সম্প্রতি র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে কল্পনাপ্রসূত, কারো সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। এটা দুঃখজনক। দেখেন, আমার মনে হয় যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তাদের কিন্তু একটা কর্তব্য থাকে, সেটা হচ্ছে ডিউ প্রসেস, এবং যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের পক্ষ শোনা। আমার কিন্তু এখানে যতটুকু ইনফরমেশন আছে, আমার যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আর আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। যুক্তরাষ্ট্রের অভিযোগ ঠিক নয় বলে এ সময় মন্তব্য করেন আইনমন্ত্রী। বাংলাদেশের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। এর আগে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের 26তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, ভার্চুয়াল আদালতের মাধ্যমে এ পর্যন্ত 3,23,000 মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলা নিষ্পত্তিতে গতি বাড়াতে ই জুডিশিয়াল প্রকল্প একনেকে দ্রুত উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিজয় মাসে আরও একটি সুখবর দিল ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। এবার দেশের প্রথম মেট্রো রেল চলল রাজধানী দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। কোনো ধরনের সমস্যা ছাড়াই 3য় দফার পরীক্ষামূলক এই চলাচল সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। আগামী বছরের বিজয় মাসে রাজধানীবাসী চড়তে পারবেন তাদের স্বপ্নের মেট্রো রেলে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 2022 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে যাত্রীসহ চলবে দেশের প্রথম মেট্রো রেল। এরই ধারাবাহিকতায় 3য় দফার আনুষ্ঠানিক ট্রায়াল হিসেবে মেট্রো রেল পরিচালিত হলো রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত। ট্রেনটি আগারগাঁও স্টেশনে প্রায় 40 মিনিট অবস্থান করে আবার উত্তরায় ফিরে যায়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানান, মতিঝিল পর্যন্ত অধিকাংশ উড়াল সড়কের কাজ শেষ হবে আগামী বছরের জানুয়ারিতে। আমরা আশা করি যে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের দোয়েল চত্বর পর্যন্ত যে ভায়াডাক আছে এই ভায়াডাকের সম্পূর্ণ অংশ নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে আমাদের একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক সেই ভায়াডাকের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। মেট্রো রেলের পারফরমেন্স টেস্ট 3 ভাগে ভাগ করা হয়েছে। শুরুতে উত্তরা থেকে 3টি স্টেশন পর্যন্ত চলাচল করে মেট্রো রেল। গত মাসে দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর 10 নম্বর পর্যন্ত 6টি স্টেশনে পৌঁছায়। শেষ ধাপে আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্ট শুরু হলো। 2022 সালের 16ই ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই পারফরমেন্স টেস্টগুলো হচ্ছে। এই পারফরমেন্স টেস্ট অন্তত আরও 1 মাস চলবে। এরপর শুরু হবে ইন্টিগ্রিটি টেস্ট। সেখানে মূলত দেখা হবে সব স্টেশনে ট্রেন ঠিকমতো থামছে কিনা, বৈদ্যুতিক সংকেত ও যোগাযোগ ব্যবস্থা কাজ করছে কিনা। তারপর শুরু হবে বাণিজ্যিকভাবে চলাচল। প্রতিটি মেট্রোতে 306 জন যাত্রী চলাচল করতে পারবেন।
মিরপুরের পর এবার আগারগাঁও পর্যন্ত আসলো স্বপ্নের মেট্রো রেল। যদিও যাত্রী পরিবহনের সুযোগ না থাকলেও আগামী বছর যাত্রীরা এই পরিবহন ব্যবহার করতে পারবেন। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ড্রিম প্রজেক্ট এই মেট্রো রেলের কাজ খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ করা হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অমিক্রণের দুশ্চিন্তা বাড়ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের। শীত ও নতুন বছর শুরুর এই মৌসুমে ব্যবসা যখন সচল হচ্ছিল, তখন অমিক্রণের প্রভাবে আবারও লোকসানে পড়ার আশঙ্কা করছেন তারা। ব্যবসা সচল রেখে এই ভাইরাস মোকাবেলার দাবি তাদের। তবে পরিস্থিতি যাই হোক, সরকার এবার আগে থেকে সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শারফুল আলমের রিপোর্ট। স্থানীয় পোশাক শিল্পের সবচেয়ে বড় মৌসুম শীত। এর সাথে যুক্ত হয়েছে নতুন বছরের বাড়তি পণ্যের অর্ডারও। পরিকল্পনা অনুযায়ী ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলছে কারখানার উৎপাদন কার্যক্রম। সেখানে সুইং মেশিনে পোশাক তৈরিতে ব্যস্ত কর্মীরা। তবে এসবের মাঝেও তাদের জন্য দুঃসংবাদ, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত। ভাইরাসটি শনাক্তের পর নতুন করে পণ্যের অর্ডার নিয়ে শঙ্কা বাড়ছে তাদের। আশঙ্কা দেখতেছি যে ওমিক্রন এটা যদি করোনার মতো আবার যদি পরিস্থিতি ভয়াবহ করে, তাহলে আমাদের ফ্যাক্টরি যদি আবার যদি বন্ধ দিতে হয় বা লকডাউন আসে দেশে, তাহলে আমরা ভবিষ্যতে এবং অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা ক্ষতিপূর্ণ দিয়ে আবার রিভাইভ করতে পারছি, কিন্তু যারা একেবারে রাস্তায় নেমে গেছে তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করতে কিন্তু আপনি 1-2 বছরে পারবেন না, প্রচুর সময় লাগবে। তো এইটা যেন আবার না হয়। আমাদের অর্থনীতির চাকা কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছে, এই গতিটাতে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। করোনা শনাক্তের 2 বছর পর অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এমন সময় ওমিক্রন নিয়ে নতুন করে পরিকল্পনা নিতে হবে বলে মনে করছেন অনেকেই। এসএমই উদ্যোক্তাদের জন্য সরকার আগের মতোই প্রণোদনার উদ্যোগ নেবে বলে আশা করছেন এ খাতের বিশেষজ্ঞরা। যদি ঘটনাক্রমে ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে নিশ্চয়ই সরকার আমাদের ছোট উদ্যোক্তাদের জন্য যেমন করোনা কালেও যেমন প্রণোদনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে, আমার বিশ্বাস আল্লাহ না করুক যে অমিক্রন যদি ওইভাবে ছড়িয়ে যায় তাহলে নিশ্চয়ই সরকার সেটা বিবেচনা করবে আমাদের ছোট বড় সকল উদ্যোক্তাদের জন্য। অমিক্রনটা অত বেশি বিপজ্জনক হবে না, তারপর আমরা তো প্রস্তুত রয়েছি। এই সময়ও সর্বোচ্চ পরিমাণ অর্ডার গার্মেন্টস সেক্টর পাচ্ছে, সব দিকে আমরা তৈরি আছি। আর বড় ধাক্কাটা সয়ে এসেছি, সামনের দিনগুলো আরও শক্তভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো। টিকা কার্যক্রম জোরদার থাকায় করোনার নতুন ধরন নিয়ে ভয়ের কিছু নেই বলেও জানান নীতি নির্ধারকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অমিক্রনের কারণে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ বিষয়ে সবাইকে এখন থেকে সতর্ক হওয়ার আহ্বান তার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন অক্সিজেন জেনারেটরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে করোনা মোকাবিলায় সবসময় ভালো বন্ধু হয়ে বাংলাদেশের সাথে আছে ভারত বলে জানান দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। অনেক লোক আমাদের দেশেও মৃত্যুবরণ করেছে। আমরা আর এই তৃতীয় ওয়েভ আমরা চাচ্ছি না। আমরা দ্বিতীয় ওয়েভের মধ্যেই আমরা এর সমাপ্ত করতে চাই। আমরা তৃতীয় ওয়েভ আমরা যে দেশে যাতে না আসে সেই দিকে আমাদের সকলকে খেয়াল করতে হবে। In our shared culture, Bangladesh and India, we always see the world as one family. We both know that no one is safe unless everyone is safe. কিশোরীদের বয়ঃসন্ধিকালের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারিভাবে প্রচারণায় আরও বেশি জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এজন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার তাগিদ দেন তারা। রাজধানী গুলশানের একটি হোটেলে বেসরকারি সংস্থা প্ল্যান বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। সেই সাথে জেলা উপজেলায় স্যানিটারি ন্যাপকিনের সরবরাহ ও এর ব্যবহার বাড়াতে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদও দেন তারা। নরসিংদী হানাদার মুক্ত দিবস আজ। সম্মিলিত মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধে নরসিংদী শহর সহ পুরা জেলায় হানাদার মুক্ত হয়েছিল এই দিনে। স্বাধীনতা যুদ্ধে দীর্ঘ 9 মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে খণ্ডযুদ্ধ হয়েছিল। এসব যুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছিলেন 116 জন বীর সন্তান। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় 27, পলাশে 11, শিবপুরে 13, মনোহরদীতে 12, বেলাবতে 16 ও রায়পুর উপজেলায় 37 জন শহীদ হন। তবে স্বাধীনতার 50 বছর পর গণকবরগুলো রক্ষার উদ্যোগ নেওয়া হলেও অধিকাংশ জায়গায় তা থমকে আছে। দৃশ্যমান কেবল 2-1টি বধ্যভূমি। অন্য বধ্যভূমিগুলি দ্রুত সম্পন্নকরণের দাবি মুক্তিযোদ্ধাদের। এই 5 গোনা ব্রিজ এই যে দেখছেন আপনি, এখানে প্রায় 10 থেকে 12টা যুদ্ধ হয়েছে। এই তারা এখান থেকে পরাস্ত হয়ে ওই দিন
এই ছোটাছুটি করে ওদিক দিয়ে পালাইতেছিল। আমরা তাদেরকে মূলপাড়া অ্যাটাক করি, অ্যাটাক করে হোল্ড হ্যান্ডস আপ করি, তারপরে তারা বাধ্য হয় সারেন্ডার করতে। 21 জন হানাদার বাহিনীকে ধরে আমরা আনছি, একজন মারাও গেছেন। বঙ্গবন্ধু 10 তারিখে আসার পরে ওই পাঞ্জাবিগুলি জমা দেওয়া হয় CR7 নেতৃত্বে। আমরা ওই দিন মুসলিদ্বীপের নেতৃত্বে আমরা জমায়েত হই এবং মুসলিদ্বীপে ওই দিন জাতীয় পতাকা আমাদের উত্তোলন করে আর সমবেতভাবে ওই দিনে আমরা প্রথম স্লোগানটা দেই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 15 ডিসেম্বর বিকাল 3টায় আলিফ ইন্ডাস্ট্রিজ এবং 3:30টায় আলিফ ম্যানুফ্যাকচারিং এর সভা অনুষ্ঠিত হবে। সভায় উভয় কোম্পানির 30 সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এদিকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল 3টার পরিবর্তে অনুষ্ঠিত হবে 14 ডিসেম্বর। জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ তার ভুলের জন্য ক্ষমা চাওয়ায় আন্দোলন প্রত্যাহার করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার রাতে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের মধ্যস্থতায় উপস্থিত সাংবাদিকের কাছে ক্ষমা চান পুলিশ সুপার। গত 3 ডিসেম্বর রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন তিনি। তবে জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েক সাংবাদিক না যাওয়ায় ক্ষিপ্ত হন পুলিশ সুপার। এ সময় সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন। এরপর থেকে টানা 8 দিন জেলার সাংবাদিকদের সবগুলো সংগঠন ঐক্যবদ্ধ হয়ে লাগাতার আন্দোলন করে আসছিল। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জনকে ভারতকেও গর্বিত করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে আয়োজিত কলকাতা ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তাই এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অবসরপ্রাপ্ত মেজর ASM শামসুল আরেফিন সম্পাদিত বাংলাদেশ অ্যাট 50 ও সত্যম রায় চৌধুরী সম্পাদিত বঙ্গবন্ধু ফর ইউ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ। অনুষ্ঠানের সবশেষ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দুইটি বই থেকে বিশেষ করে নতুন প্রজন্মের মানুষেরা যারা মুক্তিযুদ্ধ দেখেনি এবং যারা কিছুটা নাইভ অনেক ক্ষেত্রে, sincere apology for using that term which has a negative connotation, কিন্তু আমরা এতটা অন্যান্য জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমাদের রুট জানা দরকার, একবার হলেও জানা দরকার। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঠাকুরগাঁওয়ে বালিয়া ইউনিয়নে গড়ে উঠেছে ব্ল্যাক সোলজার ফ্লাই নামের মাছির খামার। এই জাতের মাছির বহুমুখী সম্ভাবনা দেখছেন খামারি মমিনুল। ব্রয়লার মুরগির ফিড, মাছের ফিড ও জৈব সার তৈরিতে ব্যবহার করছেন এই মাছের লার্ভা। প্রাণী সম্পদ বিভাগ বলছেন, পোল্ট্রি শিল্পে ফিডের বিকল্প খাদ্য হিসেবে ব্ল্যাক সোলজার নামের মাছির খামার সহায়ক ভূমিকা পালন করবে। মাছের লার্ভা থেকে কৃত্রিম উপায়ে বাচ্চা ফোটানো হয়, যা মুরগি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। জৈব সার তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই মাছি। ব্ল্যাক সোলজার মাছিতে রয়েছে 40% প্রোটিন ও 20% ফ্যাট। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা 84 ছাড়িয়েছে। তবে এই সংখ্যা 100 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার 6 অঙ্গরাজ্যে আঘাত হানে অন্তত 30টি টর্নেডো। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি, উপড়ে যায় বহু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কেন্টাকিতে, সেখানে মৃতের সংখ্যা কমপক্ষে 72। কেন্টাকি ছাড়াও টর্নেডোতে লন্ডভন্ড হয়েছে ইলিনয়, মিসৌরি, টেনেসি ও মিসিসিপি রাজ্য। এসব এলাকা থেকে অন্তত 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে দুর্গতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে কেন্টাকির জন্য তহবিল ছাড় করেছেন তিনি।
ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতারণার অভিযোগে মূল হোতা সহ 7 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি লাইসেন্স ছাড়া ইন্টারনেটে মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রমের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রাহকদের অতিরিক্ত কমিশনের প্রলোভন দেখিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল বলে জানায় সিআইডি। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, জমিতে পানি জমে থাকায় ইতিমধ্যে 40% ধান পচন ধরেছে। তাই ফসল ঘরে তুলতে না পারায় ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগীরা। কৃষি বিভাগ বলছে, শতকরা 60% ধান কাটা হয়েছে। জমিতে পানি জমা থাকলে বাকি অনেক ধান নষ্ট হয়ে যেতে পারে। এবারে পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে পৌঁছে 3 দিনের রুম কোয়ারেন্টাইন শেষে হোটেল কক্ষ থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা টেস্ট নেগেটিভ হওয়ায় জিমও করেছেন ক্রিকেটাররা। 7 দিন পর দলগত অনুশীলন শুরু করার সুযোগ পাবেন মমিনুল্লাহ। দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, এর আগে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু হোটেল কক্ষে করতে হয়েছে তাদের। সবাই ভালো এবং সুস্থ আছেন। কোয়ারেন্টাইন শেষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী 1 জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুতে হবে প্রথম টেস্ট, আর 9 জানুয়ারি ক্রাইস্ট চার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। কালকে থেকে আমরা কিছু ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ করতে পারবো রুমের ভিতরে। আমাদের বাইক আছে, তারপরে থেরাব্যান দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে হয়তো আমরা রুমের ভিতরে কিছু এক্সারসাইজ কাজ করব। এবং 3 দিন পরে থেকে আমাদের হয়তো বাইরে যে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে, এবং তারপরে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সেটা আমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে খেলা শুরুতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেনি ম্যানচেস্টার সিটি। তাদের প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা করতে থাকে সিটিজেনরা। 66 মিনিটে রাহিম স্টার্লিং পেনাল্টি গোলে এগিয়ে দেন ম্যান সিটিকে। শেষ পর্যন্ত 1 গোলেই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে তারা। এদিকে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডও জয় পেয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে তারা পরাজিত করে নরউইচ সিটিকে। এতে 16 ম্যাচে 27 পয়েন্টে লিগ টেবিলের 5-এই রইল রেড ডেভিলরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বসে না থেকে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে বেকারত্ব দূর করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় পরীক্ষামূলক চালু হচ্ছে 5G নেটওয়ার্ক। বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি দাবি আইনমন্ত্রীর। র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কল্পনাপ্রসূত। সফলভাবে 3য় দফায় পরীক্ষামূলক চলাচল করল দেশের প্রথম মেট্রো রেল। চলল দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। এবং ওমিক্রন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের। ব্যবসায় লোকসানে পড়ার আশঙ্কা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।